আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ চলে আসলাম সিলেট মেট্রো ইন্টারন্যাশনাল হোটেলে। এখানে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল গত 2-4 দিন আগে। আপনার এসিআই অ্যানিমেল হেলথ থেকে আমাকে ইনভাইট করছে যে হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে আসার জন্য। তো এটা হচ্ছে আমাদের সিলেট ধূপাদিঘির পার শিশু পার্কের পাশে। আমি দেখাই দিতে, ওই দেখেন শিশু পার্ক, ধূপাদিঘির পার শিশু পার্কের কাছে হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল। ঠিক আছে, হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল। এটাতে আমরা খামারি কিছু ভাইদেরকে মানে ইনভাইট করছে, ওরা দাওয়াত দিছে। তাই তো এখন বর্তমানে আছি আমার পাশে কামাল ভাই, আমার এলাকার পাশেই কামাল ভাইয়ের খামার আছে। তো একদিন ইনশাল্লাহ আপনাদেরকে আমার কামাল ভাইয়ের খামারটা ভিজিট করে দেখাইয়া দিব। কামাল ভাইয়ের গরুগুলা দেখবেন। কামাল ভাই একজন খামারি। আমরা বিশেষ করি কিছু খামারিদেরকে নিয়ে আজকে যে এসিআই অ্যানিমেল হেলথ থেকে যে একটা প্রোগ্রাম করতেছে, ওই প্রোগ্রামটা আজ হবে শুধু আমাদের খামারিদেরকে নিয়ে। তো ওদের যে দাওয়াতের যে আমরা আমাদেরকে যে ওরা দাওয়াত দিছে, দাওয়াতের কারণে আজকে এই প্রোগ্রামটা। তো আপনারা সবাই থাকবেন, আমাদের সাথে দেখবেন, আজকের প্রোগ্রামটা এনজয় করব আর দেখাইয়া দিব ওরা কি আমাদেরকে কি পরামর্শ দিতেছে, আমাদের কি খামারিদের কি লাভ হইতেছে। ঠিক আছে, আমার বাবুল ভাই আছে, কামাল ভাই আছে, আর আছে সাথে আমাদের বড় ভাই তসলিম ভাই। ইনশাল্লাহ তসলিম ভাইয়ের নেক্সট ইন্টারন্যাশনাল একটা ভিডিও আসতেছে, আপনারা সবাই দেখবেন। তাহলে আমরা এখন উঠি লিফটে। লিফটে উঠে গেলাম, ইনশাল্লাহ লিফটে উঠে গেলাম। কয়তলা যাইতেছি ভাই আমরা? এখন লাইভ আইব না, পরে যদি না এখন কমেন্ট দিলে ওই। আচ্ছা, আমরা চলে আসলাম কয়তলা? এটা হচ্ছে তিনতলা নক করা ছিল। আমরা যাব 5তলা। আমরা আজকে মূলত হচ্ছে যে এসিআই অ্যানিমেল হেলথ থেকে আমাদেরকে যে ইনভাইট করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, এর কারণে আমরা আজকে এই যে আমাদের সকল খামারিদেরকে নিয়ে আজকে ওরা একটা মিটিং করতেছে। তো এই মিটিং এর কারণে আমাদের কি হেল্প হইতেছে, আমরা চলে আসছি ইনশাল্লাহ। হ্যাঁ, চলে আসছি এখন। এই হয়েছে ওনাদের প্রোগ্রামের মূল ব্যানারটা ইনশাল্লাহ। তো আসলে আমাদেরকে যে মানে মূলত যে এই এসিআই অ্যানিমেল হেলথ থেকে যে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, ইনভাইট করা হয়েছে, এই লোকটা এই দেখেন। আসসালামু আলাইকুম। ভাইয়ের নামটা কি? আমি আমিন আহমেদ। আমি এসিআর সিনিয়র মার্কেটিং অফিসার হিসেবে আছি সিলেট দক্ষিণ সুরমা টেরিটরিতে। আচ্ছা আচ্ছা। তো আজকে যে আমাদের মূলত যে প্রোগ্রামটা করতেছেন, এটা কিসের উপলক্ষে? এটা হচ্ছে প্রাণী সেবা সমন্বয় যে সেমিনার, আচ্ছা, খামারিদের নিয়ে হচ্ছে আর কি। যে সিলেটের অত্যন্ত অঞ্চলে যত খামারি আছে, বিশেষ করে আমরা 50 জনের মতো মানে আয়োজন করা হয়েছে খামারি। তারা আসবে আর কি, আমরা তাদের সাথে একটু আলাপ আলোচনা করবো। খামার কিভাবে ম্যানেজমেন্টের কত সমস্যা এভাবে ফেস করা যায়, কি সমস্যা হয় খামারে, কি রোগ হয়, কি রোগ থেকে বাঁচার সমস্যার সমাধান, প্রবলেম থেকে সলিউশনের আলাপ হবে। আচ্ছা, তাইলে মূল সবকিছু আমরা মানে আজকের এই প্রতিবেদনটা আমার যাবে যে ভিডিওর মাধ্যমে আপনাদের এইখান থেকে আমি সবকিছু আমার আলমগীর এগ্রো চ্যানেলে দিয়ে দিব। ঠিক আছে? জি, এটা ভালো হবে, যেহেতু জনগণ সবাই এটা দেখতে পারবে ইনশাআল্লাহ। ওকে ভাই, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনাদের গরু, দুধ, মানুষ সবাইকে রাইখা এসিআই অ্যানিমেল হেলথের ডাকে সাড়া দিয়া এখানে সময় আমাদের সাথে কিছু সময় অতিবাহিত করতে আসছেন। এর জন্য আমি ডাক্তার রেজাউল বারী সায়েম, সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে 2017 সালে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন ডিগ্রি লাভ করি। তারপর থেকেই আমি এসিআই অ্যানিমেল হেলথের সাথে সংযুক্ত আছে। আজকে আমাদের এখানে মিলিত হওয়ার একটাই অবজেক্টিভ, একটাই কারণ, আপনি আমরা সবাই যে বিষয়টা নিয়ে কাজ করি ওই বিষয়টাতে সম্পৃক্ত।
কিসের জন্য কাজ করি আমরা মানুষ? পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, হ্যাঁ, কিসের জন্য? ওনার ইবাদত করার জন্য। ওনার ইবাদত করার জন্য, আমাদের বেঁচে থাকার জন্য উনি কিছু জিনিস দিচ্ছেন যেটা আমরা খাবো, খায়া বাঁচবো। আমরা বেঁচে থাকার জন্য খাই না বা খাওয়ার জন্যও বাঁচি না, নাকি? আমরা কিসের জন্য বাঁচি? আসেন ভিতরে আসেন, মুরব্বী বসেন। পিছনের গেটটা খোলা না। দেখেন, সর্বোপরি আমরা সৃষ্টিকর্তাকে ধন্যবাদকে সুস্থ সবলভাবে রাখছেন। উনি আমাদের বেঁচে থাকার জন্য কিছু এলিমেন্ট দিচ্ছেন, কিছু উপাদান দিচ্ছেন, ভাত, মাছ, সবজি, সাথে দুধ দিচ্ছেন, নাকি? এমন জায়গায় হুজুররা বলে যে, বলা আছে যে আল্লাহ যদি দুনিয়ার কিছু খাইতে চাইতো, হ্যাঁ, তাহলে এই গরুর দুধটা খাইতে চাইতো। আল্লাহ যদি কিছু যদি খাইতে চান, গরুর দুধ খাইতেন। এই কথা আমি আতিক ভাইয়ের মুখ দিয়ে একদিন শুনছি। ওনার ফার্মে গেছিলাম, আতিক ভাই হয়তো মনে আছে কিনা জানি না, বাউল ভাইয়ের কাছে একদিন শুনছি, অনেকের কাছে শুনছি যে এই জিনিসটি, দুধ যদি এত পবিত্র, এত সুষম খাদ্য, হ্যাঁ, কারণ দুধের মধ্যে সবকিছু উপাদান আছে, এক সুষম খাদ্য বলা হয় দুধকে। সেই দুধ উৎপাদনের কাজে আমরা সবাই নিয়োজিত, তাই না? একটু মন দিয়ে শুনবেন আমাদের কথাগুলা। দুধ উৎপাদনের সাথে জড়িত। দেখেন, এই দুধ উৎপাদন আমরা যদি একটা অ্যানালাইসিস করি বাংলাদেশের প্রেক্ষিতে, বাংলাদেশ একটি ডেভেলপিং কান্ট্রি, হ্যাঁ, দুধের জার্নিটা খুব বেশি, যদি আমরা স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিস করি, খুব বেশি দিন আগে থেকে শুরু হয়নি। 2020 সালের ডাটা অনুযায়ী, হ্যাঁ, 2020 সালের ডাটা অনুযায়ী মাত্র 37%, হ্যাঁ, মাত্র 3 আমাদের দৈনিক মানুষের জন্য দুধের পরিমাণ কতটুকু খাওয়া লাগে? একজন মানুষের দৈনিক দুধ কতটুকু খাওয়ার প্রয়োজন কারো জানা আছে? 250 ml। গুড, 250 ml দুধের প্রয়োজন ছিল, এবং এখনো এই প্রয়োজনটা আমরা ফিল আপ করতে পারি নাই। ঠিক আছে, একজন মানুষের সুস্থ থাকার জন্য তার জৈবিক বা দৈহিক চাহিদার জন্য ml দুধ খাওয়ার প্রয়োজন। 2020 সালে এটা ছিল 37%, মানে 37% না, 37 ml, বুঝতে পারছি। কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে মানুষের দৈনিক চাহিদা আমরা কতটুকু মিট আপ করতে পারতেছি? 250 ml বদলে মাত্র 175 ml, বুঝতে পারছি। 175 ml এখন আমাদের দৈনিক আমরা চাহিদাটা পূরণ করতে পারতেছি। বাকি যে গ্যাপটা আছে, ওই গ্যাপটা এখন আমরা ফিল আপ করতে পারি নাই। মানুষের দিন দিন পরিমাণে দুধের, আগে মানুষ যেমন দুধের চাহিদা যেমন বাড়তেছে, মানুষ যেমন বাড়তেছে, দুধের চাহিদাও বাড়তেছে। কেন বাড়তেছে? একটা কারণ হচ্ছে, মানুষ দুধের চাহিদা কেন বাড়তেছে? জনসংখ্যা বাড়তেছে, এই জন্য দুধের চাহিদা বাড়তেছে। আর একটা কারণ হচ্ছে মানুষের মধ্যে পারচেজিং পাওয়ার, ক্রয় করার ক্ষমতা বাড়তেছে, এর জন্য দুধের চাহিদা বাড়তেছে, বুঝতে পারছি। আর একটা কারণ হচ্ছে মানুষের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি পাইছে। আগে যেরকম মানুষ নিজের জন্য, নিজের ফার্মের জন্য সচেতন ছিল, মানে ওই রকম সচেতন ছিল না। এখন যেরকম মানুষ নিজের ফার্মের জন্য, নিজের পরিবারের জন্য যেভাবে সচেতন হয়েছে, বা যে মানুষগুলো ফার্মিং সেক্টরে জন্য কাজ করতেছে, আগে ওই রকম মানুষ ফার্মিং সেক্টরে ইনভলভমেন্ট ছিল না। ডে বাই ডে এটা বাড়তেছে। তো সর্বোপরি আমরা 175 ml দৈনিক চাহিদার উৎপাদনের জন্য যে চাহিদা প্রয়োজন, যে ডিমান্ড প্রয়োজন, এই ডিমান্ডের চাহিদা এখন আমরা ফুল আপ করতে পারতেছি। কিন্তু আপনি যদি চিন্তা করেন ইন্টারন্যাশনাল প্রেক্ষিতে, বাংলাদেশে গরুর খামারের সংখ্যা কিন্তু 24.4 মিলিয়ন গরুর খামারের সংখ্যা, 24.4 মিলিয়ন খামার। আমরা যদি বাংলাদেশ আর অন্যান্য দেশের কথা চিন্তা করি, তাহলে দেখেন, হ্যাঁ, দুধের উৎপাদনের ক্ষেত্রে আমরা কোন রেশিওতে আছে? নিউজিল্যান্ড মতো একটা দেশ, আমরা জানি যে ওয়ার্ল্ডের মধ্যে 4র্থ অবস্থানে আছে মিল্ক প্রোডাকশনের ভিত্তিতে। কিন্তু ওইখানে খামারির সংখ্যা হচ্ছে মাত্র 4.4 মিলিয়ন, বুঝতে পারছি। যেখানে বাংলাদেশের চাইতেও নিউজিল্যান্ডে খামারির সংখ্যা বেশি, ফার্মের সংখ্যা বেশি, হ্যাঁ, বাংলাদেশে বেশি, নিউজিল্যান্ডে কম, বুঝতে পারছি। বাংলাদেশে 24 মিলিয়ন হচ্ছে গিয়া খামার, আর নিউজিল্যান্ড হচ্ছে গিয়া অনলি 4 মিলিয়ন। কিন্তু দুধের প্রোডাকশনের ক্ষেত্রে নিউজিল্যান্ড হচ্ছে গিয়া ইন্টারন্যাশনালি 4র্থতম, আর বাংলাদেশের কোনো লিস্টের মধ্যেই নাই, এই র্যাঙ্কিংয়ে নাই। এখন দেখেন, ওদের খামার সংখ্যা কম, বাংলাদেশের খামার সংখ্যা বেশি, গরুর সংখ্যা বেশি, কিন্তু আমাদের দুধের উৎপাদনে আমরা কততম? ওই রকম কোনো র্যাঙ্কিংকে আমরা নাই।
ঠিক আছে, আমাদের ডে বাই ডে ডেভেলপ হচ্ছে, খামারি সংখ্যা বাড়ছে, আমাদের পারচেজিং পাওয়ার বাড়তেছে, প্রতিদিন আগে যেরকম মানুষ খাইতো এখন না, দিন দিন বাড়তেছে খাওয়া, কিন্তু আমরা কি আমাদের ডিমান্ড বা চাহিদা ফিল আপ করতে পারতেছি? ফিল আপ করতে পারতেছি না। কারণ কি, এর মধ্যে আমরা যতটুকু শিখছি শেখার মধ্যেও আরো আমাদের শিখতে হবে, তাই না? এখানে আপনারা যারা আছেন ডাইরেক্ট খামার পর্যায়ে আছেন, ডাইরেক্ট আপনাদের ফার্ম আছে, ডাইরেক্ট গরু আছে, সবকিছুই আছে। এশিয়া এনিম্যাল হেলথ আপনাদের সাথে ডিরেক্ট বসেছে যে এশিয়া এনিম্যাল হেলথ তো এই দুধ কিভাবে বাড়ানো যায়, গরুর সংখ্যা কিভাবে বাড়ানো যায়, গরুকে কিভাবে হেলথি রাখা যায়, এই উদ্দেশ্য নিয়ে কাজ করতেছে। এই উদ্দেশ্য নিয়ে কাজ করার পরিপ্রেক্ষিতেই আপনাদের সাথে আমাদের আজকের বসা, নাকি না অন্য কোনো অবজেক্টিভ আছে? অন্য কোনো অবজেক্টিভ নাই। এখন দেখেন, আমি যদি বাস্তবতার পরিপ্রেক্ষিতে বলি, আমাদের যে ফার্ম আছে, ফার্মে গরু আছে, বাছুর আছে। গরু কিভাবে হইলো? গরু জন্ম নেবে, পেটে আসবে, গরু গাভীর পেটে আসবে, তারপর বাছুর জন্ম নেবে, বাছুরের একটা ম্যানেজমেন্ট আছে, তারপর বাছুর যে একটু বড় হবে, বকনা হবে বা দেখা হবে, তার একটা ম্যানেজমেন্ট আছে, তাই না? তো আমি প্রথম দিকে এখন বাছুরের একটা হালকা ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। কারণ বাছুর নিয়ে কেন আলোচনা করব, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সবচেয়ে আগেদের মানুষের কথা চিন্তা করেন, আগে শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি ছিল। হ্যাঁ, এখন কিন্তু শিশু মৃত্যুর হার ওই রকম আছে? কমছে? আছে, কিন্তু অনেক কম। ঠিক তেমনি ভাবে আমরা যদি গরুর কথা চিন্তা করি, গরুর ফার্মের কথা চিন্তা করি, বাছুরের মৃত্যুর হার বাংলাদেশে অনেক বেশি। এবং সেটা যদি কল্পনা করা যায় 12% থেকে শতকরা 12% খামারিদের বাছুর মারা যায়। বুঝতে পারছি? এটা কিন্তু আমার নিজের কথা না, এটা পরিসংখ্যানের কথা এবং জার্নালের কথা। আপনাদের অনেক ফার্মে দেখবেন যে বাছুর মৃত্যুর হার অনেক বেশি হয়, অন্যান্য বড় গরু মরার চাইতে বাছুর মরে বেশি। আমি কি সত্য বলতেছি না ভুল বলতেছি? আপনারা বলেন, নাকি আতিক ভাই? বাছুর মরে বেশি। কারণ বাছুর মরার মেইনলি, বাছুর যদি মরে কোন কারণে? প্রথম কারণ, কয়েকটা কারণ আছে, আমি 3টা কারণ আইডেন্টিফাই করছি। একটা হচ্ছে নিউমোনিয়া, একটা হচ্ছে ডিহাইড্রেশন, আর একটা হচ্ছে মিসম্যানেজমেন্ট। ঠিক আছে, বাছুর মৃত্যুর হার এই 3 কারণে সবচেয়ে বেশি মরে। নিউমোনিয়া তো বুঝছেন আপনারা, নাকি? ঠান্ডাজনিত প্রবলেম, তার ফুসফুসে প্রবলেম থাকবে, লাংসে প্রবলেম থাকবে, উপরে ট্রাকিয়াতে প্রবলেম থাকবে, নাজল ফেরিংসে প্রবলেম থাকবে, জ্বর থাকবে, কাশি থাকবে, নাক দিয়া আমরা যেটা সর্দি বলি, বাংলায় যদি সর্দি বলি, সর্দি বের হবে, টেম্পারেচার বেশি থাকবে। আর ডিহাইড্রেশন থেকে তার মধ্যে পানির পরিমাণ কম থাকবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি করি, বা পানির পরিমাণ কম থাকবে, কেন কম থাকবে? ডায়রিয়া জনিত কারণে পানি বের হয়ে যাবে। ডায়রিয়া জনিত একটা বিরাট রোগ হচ্ছে গিয়ে কাফ স্কার বা সাদা উদরাময় ডিজিজ। আপনারা নাম শুনছেন? কাফ স্কার হয় নাই বা জানেন না এমন খামারি খুব কম আছে। আমার কথা কি বুঝাতে পারছি নাকি আমি আমার মতো কথা বলতে চাচ্ছি? না বুঝলে আপনারা বলবেন। যদি এখানে কিন্তু আমি কোনো লেকচার দিতে আসি নাই, ঠিক আছে? কোনো লেকচার দিতে আসি নাই, জাস্ট একটা মত বিনিময় সভা। আপনি আমাকে কিছু বলবেন, আমি আপনাকে কিছু বলবো। আমার আগে একটা ধারণা ছিল যে জ্ঞানের কোনো শেষ নাই, হ্যাঁ, জানার কোনো শেষ নাই। আপনারা কি মনে করেন, জানার কোনো শেষ আছে? জানার কোনো শেষ নাই, ব্যক্তিকেন্দ্রিক জানার কোনো শেষ নাই। হ্যাঁ, জানার কোনো শেষ নাই, শেখার কোনো শেষ নাই, বয়স নাই। মানে শিখতে শিখতে কবর পর্যন্ত গেলে শেখা লাগবে। হ্যাঁ, আরেকটা কথা মাঝখান দিয়ে বলে নেই, তাহলে শিক্ষা বা জ্ঞান বা নলেজ এটাই কি মানে আল্লাহ নাকি? এটাই তো আল্লাহ না, নাকি? এই জ্ঞানের সব শুরু আল্লাহ থেকেই, জ্ঞানের শেষ আল্লাহ থেকেই, কিন্তু মানুষের ক্ষেত্রে জ্ঞানের কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই। তো ঠিক তদ্রুপ আপনি আমাকে কিছু বলবেন, আমি আপনাকে কিছু বলবো। এই মিথস্ক্রিয়ার মাধ্যমেই তো আপনাদের সেক্টরটা, আপনাদের খামারে দুধ বাড়তেছে, আপনারা আরো ফার্মের মধ্যে যত্নবান হচ্ছেন, ঠিক তাই না? এখন যেমন সাবুদের একটা টপিক হচ্ছে ফার্ম হাইজিন এন্ড বায়োসিকিউরিটি। ফার্ম হাইজিন এন্ড বায়োসিকিউরিটি, আমার কেন জানি মনে হচ্ছে যে ফার্ম হাইজিনের আগে এখানে আমরা যদি মাইন্ড বসাতে পারতাম, মাইন্ড হাইজিন। হ্যাঁ, ফার্ম হাইজিন করবেন, কিন্তু আপনার মনকে যদি আগে হাইজিন না করেন, তাহলে এই সেক্টরকে, ফার্মকে আগানো অনেক কঠিন হবে, তাই না? সাপোজ ধরেন আপনি ফার্ম দিচ্ছেন, খুব প্রফিট দিয়ে ফার্ম দিচ্ছেন, কিন্তু আপনার মন ফার্মের মধ্যে নাই, ঠিক আছে? আপনার মন ফার্মের মধ্যে না থাকলে আপনার যে বায়োসিকিউরিটি বা একটা তার গড় কিরকম থাকবে, তার ফ্লোর কিরকম থাকবে, সে যে তার জন্য কি ধরনের এনভায়রনমেন্ট থাকবে,
আপনি যদি আপনার নিজের জন্য যে আরামটুকু প্রয়োজন মনে করেন, ওই রকম আরামের চাহিদা যদি গরুর ক্ষেত্রে, বাছুর ক্ষেত্রে যদি না বুঝতে পারেন, তাহলে মনে রাখবেন আপনার ফার্মটা বেশি দিন টিকবে না। এটা 100% শিওর। এবং এটাই হবে, মনের সাথে যদি আপনার ফার্মের সম্পর্ক না থাকে, মনের সাথে যদি আপনার গরুর সম্পর্ক না থাকে, তাহলে ফার্ম একদিন না একদিন আপনার চলেই যাবে, বেশি দিন টিকে রাখা যাবে না। তো ঠিক তো অবজেক্টিভটা ঠিক রাখে ফার্ম হাইজিনটা আমাদের ইম্পর্টেন্ট। এজন্য জরুরি ভিত্তিতে বা অনেক ফার্মে আমরা যাই দেখি সাপোজ ধরেন ফার্মে ঢুকবো, কোনো ফুটপাত নাই, ফার্মে ঢুকবো কিন্তু কোনো স্প্রে নাই। বিশেষ করে ক্যাটল ফার্মে এগুলো খুব বেশি হয়, কারণ আবার যে কেউ আসতেছে আবার ফার্মে ঢুকে যাচ্ছে, বাইরে থেকে একটা গরু আসছে ডাইরেক্ট ফার্মে যাচ্ছে, কুকুরও আছে ফার্মের আশেপাশে, তাই না? অথচ এনিমেলের মধ্যে, প্রাণী জগতের মধ্যে আল্লাহ তাআলা এই কুকুরকে একমাত্র হারাম ঘোষণা করছেন। মানে কুকুর যদি কোনো পাত্রে, খাওয়ার পাত্রে মুখ দেয়, এই বা কোনো কাপড়ে মুখ দেয়, এই কাপড় মিনিমাম 7 বার শুরু থেকে বিসমিল্লাহ বলে ওয়াশ করা লাগবে, নাইলে এটা পাক হবে না। বুঝতে পারছি? তো এই বলেন কুকুর কেন হারাম? কারণ রোগ জীবাণু অত্যন্ত বেশি কুকুরের সাথে, এজন্য, অন্য কোনো কারণ নাই। তো ঠিক তদ্রুপ ফার্মটা আপনার নিট এন্ড ক্লিন থাকা লাগবে ভাই, শুষ্ক থাকা লাগবে। ফার্মে গড়তে হবে পূর্ব পশ্চিম বরাবর লম্বালম্বি, যাতে উত্তর দক্ষিণের বাতাসটা চলাচল করতে পারে। রৌদ্রযুক্ত ছায়া হবে, ঠিক আছে? খুব বেশি ছায়া না, আবার খুব বেশি গরমও না। রোদের আলো খুব বেশিও পড়বে না, আবার গাছ দিয়ে চারদিকে ঘেরাও থাকবে, ওই রকম না। রোদের আলো পড়বে, বাতাস চলাচল করবে। আর যেহেতু গরু থাকবে, খাবার পাত্র যেটা দিই আমরা, অনেক ফার্মে দেবেন খাবার পাত্র লাখ লাখ টাকা খরচ করে, হ্যাঁ, বড় একটা বানাবে ইট বালু পাত্র দিয়া, কিন্তু এটা খাবার দিবে, কিন্তু খাবারের পাত্র এটা ওয়াশ করবে না। আপনারা বলেন, আপনারা যে আমরা যে 3 বেলা খাবার খাই, 3 বেলা কি সকালে যে পাত্রে খাই ওই পাত্র না দিয়ে কি আমরা দুপুরে খাই? দুপুরে খাই না। ওই পাত্র না দিয়ে আমরা রাত্রে খাই না। যখনই খাই তখন এটা ওয়াশ করে খাই। কিন্তু খামারে আমরা ভাইরোসিড বা যে সাদিক আমাদের ব্লিচিং পাউডার আছে, ভাইরোসিড ডিসইনফেক্টেন্ট আছে অ্যালডিহাইড গ্রুপের, এটা ভাইরোসিড 5 ml 1 লিটার পানিতে মিশাইয়া বা 10 ml 1 লিটার পানিতে মিশাইয়া, রেঞ্জ আপ টু বটন হবে, ওইটা দিয়ে আপনি ওয়াশ করবেন। ব্লিচিং পাউডার দিয়ে আপনার ফ্লোরটা ওয়াশ করবেন, ঠিক আছে? এটা হচ্ছে কি ম্যান্ডেটরি। যেহেতু প্রাইমারি কথা আমি একটু শর্টকাট যাচ্ছি, নেক্সট স্লাইড দাও। এখন আমি ঘুরে ফিরে যে বাছুরের কথা আসছি, যে ফার্ম শুরু করলেন, বাছুর তো ফার্মে আসবে, হ্যাঁ। বাছুর মরার 3 কারণ বলছিলাম, মনে আছে? কি কি? নিউমোনিয়া আর মিসম্যানেজমেন্ট। হ্যাঁ, ডিহাইড্রেশন, নিউমোনিয়া তো বুঝছেন, নিউমোনিয়া শ্বাসতন্ত্রের প্রবলেম, আর ডিহাইড্রেশন অনেক কারণে হয়, একমাত্র কারণ হচ্ছে ডায়রিয়া একটা কারণ, ঠিক আছে? ডায়রিয়া হয় তো নাকি? ডায়রিয়া হয়। আবার মিসম্যানেজমেন্ট আমি একটু এলাবোরেট করবো কি জন্য বাছুর মরে। এখন সাপোজ ধরেন আমরা এই বাছুর মৃত্যুর হার কমানোর জন্য প্রথম দিকে জন্মের পর বাছুরকে আমরা একটা ভ্যাকসিন টাইপ দিই, ইমিউনোগ্লোবুলিন, হ্যাঁ, আইজিজি, ইমিউনিটি বাড়ানোর জন্য। যত রোগ আছে বাংলাদেশের বা যত ডিজিজ আছে, একটা ডিজিজ আক্রান্ত করার জন্য, প্যাথোজেন কোনো মানুষকে আক্রান্ত করার জন্য কোনো হোস্ট লাগবে। হোস্ট কোনটা? আমি, আপনি, গরু, ছাগল, এগুলো হচ্ছে গিয়া হোস্ট। হোস্টের ইমিউনিটি পাওয়ার যত বৃদ্ধি পাবে, যতই ভাইরাস ঢুকুক, যতই ব্যাকটেরিয়া ঢুকুক, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই মেকানিজমটা তো আপনার মানে জেনারেল কমন সেন্স থাকা উচিত। এটা কি আপনার কাছে ক্লিয়ার হচ্ছে? যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যত বেশি থাকবে, যতই আপনার মধ্যে ভাইরাস ঢুকুক, যতই ব্যাকটেরিয়া ঢুকুক, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা, অ্যান্টিবডি গুলা ওই মাইক্রো অর্গানিজমের মধ্যে ফাইট করবে, যুদ্ধ করবে। এজন্য আমাদের প্রথম প্রাইম বায়োসিকিউরিটির মধ্যে প্রাইম টার্গেট হচ্ছে গরুর ইমিউনিটি কিভাবে বৃদ্ধি করা যায়। এর জন্য ছোট থাকা অবস্থায় বাছুরকে আমরা ইমিউনিটি বৃদ্ধির জন্য আইজি লক গোল্ড, আইজি দিয়ে কিন্তু আমরা সায়েন্টিস্ট যারা আছে, হ্যাঁ, এটা কিন্তু ইমিউনোগ্লোবুলিন বোঝায়। এটা ইমিউনোগ্লোবুলিনের সাইন, আইজি, ইমিউনোগ্লোবুলিন, হ্যাঁ। এই বৃদ্ধিটা আমরা বাড়ানো লাগবে, ইমিউনিটি বৃদ্ধি করা লাগবে। এর জন্য অ্যান্টিবডি খাওয়ানো লাগবে। আইজি, নেক্সট যাও, আইজি লক গোল্ড, ঠিক আছে? এটা হচ্ছে এগ ইয়ক পাউডার, ইমিউনিটিটা এগ ইয়ক পাউডার আর ফ্রুক্টো অলিগোস্যাকারাইড, ঠিক আছে? এটা বাছুর জন্মের 6 ঘন্টার মধ্যে বাছুরের জিহ্বার মধ্যে দিয়া দিবেন। কই দিবেন? নাম কি? আইজি লক গোল্ড। এটা কি? হ্যাঁ, অবশ্যই দাম কমে। যদি চাহিদা আরো বাড়ে তাহলে অবশ্যই দাম কমবে।
আচ্ছা দাম, এই যে দামের বিষয়ে আতিক ভাই আমি এক বলি, একটা বাছুর জন্মের পরে তার দাম কত হয় আপনি বলেন? মিনিমাম বলছে, মিনিমাম 20,000 আছে। একটা বাছুর জন্মের পরে দাম 50,000ও আছে, কোন হ্যাঁ 50 আছে, 30 আছে, হ্যাঁ। আচ্ছা আতিক ভাইটা ধরলাম 20,000 আছে। একটা আইজুলের গোল্ডের দাম কত আমিন? 800 টাকা। 20,000-এর কাছে 800 টাকা কোনো টাকা? আচ্ছা ডোম ভাই 20,000-এর কাছে, কিন্তু এই আচ্ছা এই 800 টাকা আপনি খরচ করলেন, খরচ করার পরে এই কি হবে? সাধারণ ডায়রিয়ার জনিত কারণে এই বাছুর মরবে না, এই বাছুরের গ্রোথ অন্যান্য বাছুর সাথে ডেভেলপ হবে, তার ওজন বাড়বে, বৃদ্ধি ত্বরান্বিত হবে। 6 মাস পরেই তো বিক্রি করবেন, যদি করেন এই বাছুরের দাম মিনিমাম 60,000 হবে, আর নাইলে 50,000 হবে। 28,000 খেয়ালায় খাওয়ার জন্য এগুলো তো খাবেই তো, আমরা তো প্রফিট ওইভাবেই মেনটেন করি, খরচ করার পর যেটা থাকবে ওইটাই প্রফিট। আমরা শুধু সেলটা দেখি, আমাদের যে কস্টিংটা কেউ দেখে না। ভালো জিনিস পাইতে গেলে তো অবশ্যই ভালো কিছু হ্যাঁ, এই আইজিলক গোল্ড কখন দিবেন? আচ্ছা অনেক আলোচনা হবে, আইজিলক গোল্ড কখন দিবেন? বাছুর জন্মের 6 ঘন্টার মধ্যে, এটা ভ্যাকসিনের মতো দিবেন, এটা যাতে কেউ মিস না করেন। ধর হইলে বাছুর জন্মের আগে অবশ্যই এটা রাখা লাগবে, তাই না? না বাছুর জন্মাবে তারপরে আমিন নাহিদকে কল করব বা আমাদের ম্যানেজারকে কল করবেন তারপর যে দিবেন? আমরা খাওয়ানো শুরু করলাম তো নাই। নাই? আচ্ছা এটা নিয়ে আসবেন। শাল দুধ খাওয়ানোর পরে খাওয়ান, আগে খাওয়ান? খাওয়ানোর আগে হ্যাঁ 6 ঘন্টার মধ্যেই খাওয়াবেন। গোল খাওয়ান নাই আপনি, হ্যাঁ আমি বললাম যে 6 ঘন্টার মধ্যে খাওয়ানো লাগবে, এটা ভাইবে আপনি কি করলেন? পরে যখন বাছুর অসুস্থ হইলো তখন আমি বলি এটা তো এখন আর খাওয়া যাবে না, 6 ঘন্টার মধ্যে খাওয়ানোর কথা বলছে ডাক্তার। না এরকম না, বিষয়টা হচ্ছে বাছুর যখন দুর্বল থাকবে, অসুস্থ থাকবে, কোনো কারণে যে কোনো রোগ হোক, তখন এটা খাওয়াইলে তার ইমিউনিটি বাড়বে, বুঝতে পারছি? ইমিউনিটি বাড়বে। জি জি জি, ডায়রিয়া চলা অবস্থা খাওয়ানো যায়, কোনো অসুবিধা নাই, বরঞ্চ খাওয়াইলে ভালো। যে কোনো অবস্থায় খাওয়ালে এটা ভালো। এটা কিন্তু রেজাল্ট খুব ইফেক্টিভ রেজাল্ট, যে খাওয়াইছেন কাজ করে না এমন কেস খুব রেয়ার। কাজ করে খাওয়াইছি বাট বললাম না যে জায়গা যত সুবিধাটা করলাম। আচ্ছা বুঝছি ভাইয়ের দামটা কমাই দেন তাহলে আমাদের জন্য পিছনে, হ্যাঁ কি করি দুধ খাওয়াইতে দেই না বাছুরকে প্রথম কয়েকদিন। অনেকে তো কলস্ট্রামই খাওয়ায় না ভাই, শাল দুধ যেটা অনেকে এটাই খাওয়াতে পারে না, কষ্ট হয়, ঠিক আছে? তো এই শাল দুধ তো আমরা অবশ্যই খাওয়াবো। পরে যখন আমরা যেহেতু কমার্শিয়াল ফার্মিং চলতেছে, হ্যাঁ দুধের বদলে আমরা মিল্ক রিপ্লেসার খাওয়াই, ঠিক আছে? মিল্ক রিপ্লেসার হিসাবে আপনার যে ল্যাকটোস্প্রে আছে যারা খাওয়ান, এবং খাওয়ালে ইফেক্টিভ হবে, আপনার দুধের চাহিদাটা যখন বেশি থাকে, হ্যাঁ দুধের চাহিদা যখন বেশি থাকে তখন এই যে মিল্ক রিপ্লেসার বাছুরের জন্য খুবই প্রয়োজন হয়, কারণ বাছুর তখন দুধ পায় না, এবং খাবার না খাইলে তো যে কোনো জিনিসই দিন দিন তার ডিকেইং এর দিকে যাবে, তাই না? এর জন্য মিল্ক রিপ্লেসার হিসাবে কি সমস্যা কোনদিন খাওয়ানোর পরে খাওয়া যাবে এখানে আসলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমরা তো অনেকে আছে হয়তো মনের দুঃখে আপনার সাথে দুঃখটা শেয়ার করতেছে, যদি ম্যানেজমেন্টের কামে যায়, এখানে আপনাকে আমি ফিজিক্যালি হ্যাঁ এখানে আমারও গ্যাপ আছে, হ্যাঁ না 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 আমি এটা আসে যে আমরা যে ইয়া করি, মানে ওই যে ডিহাইড্রেশন যেটা, হ্যাঁ ডিহাইড্রেশন তো ডায়রিয়ার কারণে হয় মেইনলি। ডায়রিয়া আবার দুই ধরনের, মেকানিক্যাল আর ইনফেকশিয়াস। হ্যাঁ মেকানিক্যাল কোনটা? ওই যে আমি যে আরেকটা মিসম্যানেজমেন্ট বলছি, এই যে মিসম্যানেজমেন্ট যে কারণে হয়, হ্যাঁ। আর ইনফেকশিয়াস যেটা, এটা হচ্ছে বিভিন্ন ভাইরাল, ফাঙ্গাস, প্যাথোজেন এগুলার কারণে হয়, ঠিক আছে? নেক্সট আরেকটা নেক্সট দাও, নেক্সট এই যে এটা। আচ্ছা এখানে দেখেন কি দেখা আছে, কি লেখা আছে একটু দেখেন তো। রিকোফাস্ট এন্টারিকাম, রিকোফাস্ট এন্টারিকামের একটা ছবি আছে, দেখেন তো, দেখা যাচ্ছে? কি দেখতে পারতেছেন? একটা ট্যাপ দিয়ে পানি পড়তেছে আর একটা ট্যাপ বন্ধ। হ্যাঁ এটা ক্লিয়ার, হয়তো ফোকাসিং হচ্ছে না আর কি। এখন ডায়রিয়া বুঝা, স্কাউট যেটা সাদা উদরময় ডিজিজ আপনাকে যেটা বলেন, বা খুব তীব্র গন্ধ হবে ফার্মে, বা শুটিং ডায়রিয়া হবে, ঠিক আছে? এখন কেউ যদি এখন ডায়রিয়া হইলে আমরা কি করি? রিকোফাস্ট এন্টারিকাম সাজেস্ট করি, হ্যাঁ। এখন আমি যেটা দিয়ে এই যে পানির লাইন দিয়ে বোঝাতে চাচ্ছি, এবং সাপোজ ধরেন ডায়রিয়া হয়েছে বন্ধ করবে, বা কেউ যদি জানে না যে পানিটা কেমনে বন্ধ করা হয়, কেউ যদি মুখটা যদি পলিথিন দিয়ে বাইন্দা বন্ধ করে, এক বন্ধ হওয়া,
হ্যাঁ, কেউ যদি বলে আবার এটা, কেউ যদি আবার এটাকে মুছতে শুরু করে যে এটা দিয়ে মুছবে, তাইলে ডায়রিয়া জীবনে বন্ধ হবে? বন্ধ হবে না। আবার কেউ এটা আতুরি দিয়ে বাড়ি মারবে যে ডায়রিয়া বন্ধ করার জন্য, বন্ধ হবে? বন্ধ হবে না। তো এটা জানা লাগবে যে এটা আপনার যদি এভাবে মোড অফ অ্যাকশন জানা লাগবে যে এইভাবে গোছাতে তার যেদিকে পানি আসতেছে ওই পানির লাইনটা মানে যখন ছোট হবে বা বন্ধ হবে, ভিতরের লাইনটা যখন বন্ধ হবে তখনই পানিটা বন্ধ হবে। দেখেন, ডায়রিয়া কিন্তু একটা ডাইজেস্টিভ ট্রাক্টের প্রবলেমের কারণে হয়। ডাইজেস্টিভ ট্রাক্ট এলিমেন্টারি ট্রাক্ট, যেটা খাদ্যনালী থেকে আমরা যে খাবার খাই, যে নালীতে খাবার খাই, এই খাদ্যটাই তো পরে যে পাইপথ দিয়ে বের হয়, তাই না? পাইপথ দিয়ে বের হয়, যে ওই পাইপথ দিয়ে বের হয়। কারণ পাইপথ দিয়ে ইন্টেস্টাইন থাকে, ইন্টেস্টাইনের বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়ার কারণে এটা ডাইলাইটেড হয়ে যায়, এই রাস্তাটা, এই ইন্টেস্টাইন মোটিলিটিটা বেড়ে যায়, আকারে বড় হয়ে যায়, এর জন্য পানিটা ধরে রাখতে পারে না, বের হয়ে চলে আসে, বা স্লো মোশন আমরা যেটাকে বলি। কিন্তু আপনার তো স্পেসিফিক মোড অফ অ্যাকশন জানা লাগবে যে কেন ডায়রিয়া হচ্ছে। হ্যাঁ, আপনি এই বাছুরই তার ইমিউনিটি পাওয়ার যে অবস্থা আছে, আপনি কি করলেন, বাছুরকে আমরা অন্য কোনো ওষুধ না দিয়ে আপনি ইনজেকশন মারলেন, সিপ্রোজার ইনজেকশন মারলেন, এমনি বাছুর দুর্বল, তার মধ্যে আপনি সিপ্রোফ্লক্সাসিন ইনজেকশন মারলেন, বাছুর কি হইলো, আরো দুর্বল হইলো, এবং খানি দানি বন্ধ কইরা বাছুর শক কইরা মারা গেল। বুঝতে পারছি? এজন্য আমি যেটা বলতেছি, ডায়রিয়া হইলে কি করবেন, আপনারা যে রিকোফাস এন্টারিকাম অরালি যত ওষুধ আছে এগুলো আপনারা সাজেস্ট করবেন। রিকোফাস এন্টারিকাম একটা হচ্ছে গিয়া ইম্পোর্টেড প্রোডাক্ট ফ্রম স্পেন। হ্যাঁ, স্পেন থেকে এটা আসছে। এটাতে রাইস ফ্লাওয়ার আছে বা অ্যান্টি ডায়রিয়াল যে প্রোডাক্টগুলো, এলিমেন্টস গুলো আছে, এগুলো আছে এই রিকোফাস এন্টারিকামের মধ্যে। হ্যাঁ, খুব তীব্র ডায়রিয়া হইলে সকালে 50 গ্রাম, বিকালে 50 গ্রাম খাওয়াবেন। হ্যাঁ, এটা কিন্তু ইফেক্টিভ রেজাল্ট পাবেন। এবং এটার সাথে ডায়রিয়ার কারণে বিভিন্ন ভিটামিন গুলাও কিন্তু বডি থেকে বের হয়ে যায়, তাই না? ডায়রিয়ার কারণে পানির সাথে কি বের হয়? শুধু কি পানি বের হয়? এটা তো পানি না, তার বডির যত নিউট্রিশন আছে সবগুলো কিন্তু পানির মাধ্যমে, ডায়রিয়ার মাধ্যমে বের হয়ে চলে যায়। এজন্য কি করা হবে, আপনার স্পেসিফিক কারণগুলো, ওই যে বললাম ব্যাকটেরিয়া, ভাইরাস, এর সাথে একটা অ্যান্টিবায়োটিক আপনার দেওয়া লাগবে। এখানে অ্যান্টিবায়োটিকের ছবিটা নাই, অরালি অ্যান্টিবায়োটিক আমাদের একটা আছে অ্যামফ্লক্স, নাম শুনছেন? একটু লিখে নেন যারা, অ্যামফ্লক্স, এবং এটা কিন্তু মার্বোফ্লক্সাসিন, ঠিক আছে? এই একটা ব্যাকটেরিয়া এজেন্ট আপনার অরালি যত ওষুধ আছে এগুলা সাজেস্ট করবেন। আপনাদের যে ডিডিল আছে ওইটা কি? হ্যাঁ, ডিডিনিল হবে, ডিডিনিল এফেক্টিভ হবে। শুধু